ডিয়ার ভিউয়ার্স, তোমাদের সকলকে ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো, টপিক ভিত্তিক যে জিকে ক্লাস আমরা শুরু করেছিলাম তার আজকে চতুর্থ দিন, ঠিক আছে। তো আজকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো প্রিভিয়াস ইয়ারেও এসছে এবং যেগুলো সম্ভাব্য প্রশ্ন হতে পারে গুরুত্বপূর্ণ, সেইগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো দেখো, প্রথমেই যে প্রশ্নটি আছে, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, আমরা যাকে শুধুমাত্র ডিরোজিও হিসাবে চিনি, তিনি কিসের সাথে যুক্ত ছিলেন? এশিয়াটিক সোসাইটি, ইয়ং বেঙ্গল মুভমেন্ট, নাকি থিওসফিক্যাল সোসাইটি, নাকি ভারতের জাতীয় কংগ্রেস? তো দেখো, ডিরোজিও কিসের সাথে যুক্ত ছিলেন? ইয়ং বেঙ্গল মুভমেন্টের সাথে যুক্ত ছিলেন। এই ইয়ং বেঙ্গল মুভমেন্টটি কোন কলেজ থেকে শুরু হয়েছিল? যে কলেজে তিনি অধ্যাপক হিসাবে কাজ করতেন। কোন কলেজে? হিন্দু কলেজ, ঠিক আছে। দেখো, একটা প্রশ্ন ফুড এসআই এসেছিল যে হিন্দু কলেজের স্থাপনা কত সালে হয়? হিন্দু কলেজের স্থাপনা হয়েছিল 1817। এটি কে স্থাপনা করেছিলেন? রামমোহন রয়, ঠিক আছে, রামমোহন রয়, ঠিক আছে। এটা হচ্ছে কি হিন্দু কলেজ, এবং ডিরোজিও যে ইয়ং বেঙ্গল মুভমেন্ট, সেটা হচ্ছে ডিরোজিওর সাথে যুক্ত। ইয়ং বেঙ্গল মুভমেন্ট হচ্ছে কি কলেজের কিছু স্টুডেন্ট মিলে একটা মুভমেন্ট শুরু করেছিল যেখানে নতুন বিচারধারার জন্ম হয়েছিল, ঠিক আছে। সেটা হচ্ছে ইয়ং বেঙ্গল মুভমেন্ট। ডিরোজিও 1928 সালে, ঠিক আছে, ডিরোজিও 1928 সালে আরও একটি সোসাইটি গঠন করেন যেটাকে বলা হয় কি একাডেমিক অ্যাসোসিয়েশন। কি বলা হয়? একাডেমিক অ্যাসোসিয়েশন, ঠিক আছে। এগুলো তোমরা নোট করে নিও, ঠিক আছে। একাডেমিক অ্যাসোসিয়েশন 1928 সালে তিনি এবং তার কলেজের বেশ কিছু প্রিয় ছাত্রদেরকে নিয়ে একাডেমিক অ্যাসোসিয়েশন গঠন করেছিলেন। এরপর হচ্ছে এশিয়াটিক সোসাইটি, ঠিক আছে। এশিয়াটিক সোসাইটির স্থাপনা কে করেছিলেন? উইলিয়াম জোন্স। উইলিয়াম জোন্স কত সালে করেছিলেন? 1784। 1784 সালে করেছিলেন, ঠিক আছে। এরপর দেখো, আরও একটা যখন হিন্দু কলেজের প্রশ্ন উঠলো, হিন্দু কলেজ নিয়ে যেমন একটা প্রশ্ন এসেছিলো, সেরকম কলকাতা মেডিকেল কলেজ নিয়েও একটি প্রশ্ন এসেছিলো, ঠিক আছে। কলকাতা মেডিকেল কলেজ কবে স্থাপনা হয়েছিল? 28শে জানুয়ারি, ডেটটা কিন্তু মনে রাখবে, 28শে জানুয়ারি 1835, ঠিক আছে। এটা কিন্তু নোট করে রাখবে। এই প্রশ্নটা কিন্তু ফুড এসআইও এসেছিলো, ঠিক আছে। এই সময় ভাইসরয় কে ছিল? উইলিয়াম বেন্টিং। এরপর দেখো, ন্যাশনাল কংগ্রেস। ন্যাশনাল কংগ্রেস সম্বন্ধে তোমরা অনেকেই জানো। ন্যাশনাল কংগ্রেস 1885 সালে স্থাপনা হয় এবং এটির ফাউন্ডার কে ছিলেন? অ্যালান অক্টাভিয়ান হিউম, ঠিক আছে, অ্যালান অক্টাভিয়ান হিউম। এরপর তোমরা বলবে এই ন্যাশনাল কংগ্রেসের প্রথম বৈঠক কোথায় হয়েছিল এবং সে বৈঠকের প্রেসিডেন্ট কে ছিলেন? এটা তোমরা কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। নেক্সট দেখো কি আছে প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিত্বদের মধ্যে কে গুপ্তযুগে ঔষধ সংক্রান্ত বিদ্যার সঙ্গে যুক্ত ছিল? গুপ্তযুগে, ঠিক আছে। গুপ্তযুগ কত থেকে কত? 320 এডি থেকে 550 এডি, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখবে। এরপর দেখো, নিম্নলিখিত ব্যক্তিত্বদের মধ্যে কে গুপ্তযুগে ঔষধ সংক্রান্ত বিদ্যার সাথে যুক্ত ছিল? নাগার্জুন, শৌনক, সুশ্রুত, নাকি চরক? তো দেখো, এখানে অ্যান্সার হবে কি সুশ্রুত। তিনি কিন্তু গুপ্তযুগে ঔষধের সঙ্গে যুক্ত ছিলেন এবং তিনি ভারতবর্ষের কি প্রথম সার্জেন্ট, মানে যারা অপারেশন করে, ঠিক আছে, ফার্স্ট ইন্ডিয়ান সার্জেন, ঠিক আছে। এবং তার একটি পুস্তক আছে যেখানে, মানে একটা সংস্কৃত পুস্তক যেখানে এই অপারেশনের যে নিয়মাবলী, বিভিন্ন তথ্য সেই বিষয়ে লেখা আছে। কি নাম? সুশ্রুত সংহিতা, ঠিক আছে, সুশ্রুত সংহিতা বইটার নাম, সুশ্রুত সংহিতা, ঠিক আছে। এবং চরক হচ্ছেন কি কনিষ্কের পার্সোনাল ডক্টর ছিল। কার? কনিষ্ক, ঠিক আছে। দেখো, এই গুপ্ত বংশেই একজন গুরুত্বপূর্ণ পোয়েট বা লেখক ছিলেন, তার নাম ছিল কালিদাস, যাকে ভারতের কি বলা হয়? উইলিয়াম শেক্সপিয়ার বলা হয়, ভারতের শেক্সপিয়ার, ঠিক আছে। তো কালিদাসের বেশ কিছু গুরুত্বপূর্ণ বই আছে যেগুলো কিন্তু পরীক্ষায় আসে। একটা হচ্ছে কি অভিজ্ঞান শুকুন্তলম, অভিজ্ঞান শুকুন্তলম। আরেকটা কি কুমার সম্ভবম, কুমার সম্ভবম। আর মালবিকা অগ্নিমিত্র, মালবিকা
অগ্নিমিত্র। এই কটা পুস্তক বা বইয়ের নাম কিন্তু পরীক্ষায় আসেই, মানে এটা লেখক কি এরমভাবে প্রশ্ন আসে, ঠিক আছে। তো দেখো নিম্নলিখিত কোনটির জন্য জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, ঠিক আছে, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডটি হয়েছিল? রাওলাট অ্যাক্ট, জননিরাপত্তা আইন, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট নাকি অস্ত্র আইন? তো দেখো জালিয়ানওয়ালাবাগ কত সালে হয়েছিল? 1919। একটা খুবই ভয়ঙ্কর এবং মানে দুঃখজনক ঘটনা বলতে গেলে। 1919-এর 13 এপ্রিল, যেখানে প্রত্যেকটা ভারতবাসীর বুক কিন্তু কেঁপে উঠেছিল, ঠিক আছে। এখানে একটা গুরুত্বপূর্ণ ঘটনা তোমাদেরকে বলবো, তার আগে দেখো কোন কারণে এই হত্যাকাণ্ডটা হয়েছিল। তার কারণ হচ্ছে রাওলাট অ্যাক্ট, ঠিক আছে। এই রাওলাট অ্যাক্টের পিছনেই মূল উদ্দেশ্য ছিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। কারণটা কি? এই অ্যাক্টের অনুসারে বলা হয়েছিল কি, ব্রিটিশরা, কারা? ব্রিটিশরা, ঠিক আছে, যে কোনো ব্যক্তিকে সন্দেহের কারণে কোনো রকম প্রমাণ ছাড়াই কিন্তু অ্যারেস্ট করতে পারে, ঠিক আছে, অ্যারেস্ট করতে পারে। এই কারণের বিরোধিতা করার জন্যই জালিয়ানওয়ালাবাগে সবাই একত্রিত হয়েছিল এবং তখনই কি করেছিল, জেনারেল ও ডায়ারের নির্দেশে কি করা হয়েছিল, গুলি বর্ষণ করা হয় এবং যেখানে কয়েক হাজার কিন্তু আমাদের শিখ ভাইরা এবং আমাদের যে ভারতীয়রা তাদের প্রাণ যায়, ঠিক আছে। তো এখানে উপস্থিত ছিল একজন উধম সিং বলে, ঠিক আছে, এখানে একজন কে উপস্থিত ছিল, উধম সিং। সবচেয়ে এটা হচ্ছে একটা ইন্টারেস্টিং ঘটনা। উধম সিং সেই ঘটনাটা নিজের চোখে দেখে এবং তারপর কি হয় জানো তো, উধম সিং নিজের চোখে দেখার পরে তার মনের ভিতরে একটা আগুন জ্বলতে থাকে। সেই আগুন জ্বলার ফলে তারপর তিনি প্রায় 20 বছর পর, যখন দেখেছিল তখন সে শৈশবকালে ছিল, মানে বাচ্চা ছিল। তারপর যখন 20 বছর পর সে ইংল্যান্ড গিয়ে, কোথায় গিয়েছিল জানো, ইংল্যান্ড গিয়ে ওডায়ারকে হত্যা করে, গুলি করে মেরেছিল। মানে বুঝতে পারছো ভারতীয়দের মানে কতটা মানে মানে কি বলবো, কতটা খারাপ অবস্থা হয়েছিল, মানে কীরকমভাবে নির্দয়ী যে ঘটনাটা ঘটেছিল, সেটাই হচ্ছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড 1919 সালের 13 এপ্রিল, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোন ব্যক্তি দিন ই ইলাহি প্রথম মেনে নিয়েছিলেন? প্রথম মেনে নিয়েছিলেন, ঠিক আছে, নিয়েছিলেন। তো দেখো দিনে ইলাহি কি, এটা একটা কোনো একটা ধর্ম, যেটা কে চালু করেছিল? আকবর। দিনে ইলাহি ছিল মানে একটা বিভিন্ন ধর্মের মিশ্রণ আকবর চালু করেছিল, যার মূল উদ্দেশ্য ছিল কি, বিভিন্ন ধর্মের যে ভালো দিকগুলো, সেই ভালো দিকগুলো নিয়ে একটা নতুন ধর্মের প্রচলন করা, যাকে বলা হয়েছিল দিন এ ইলাহি। এটাকে প্রথম কে মেনে নিয়েছিল? মহেশ দাস, তানসেন নাকি টোডারমল নাকি রাজা মানসিং? তো এটাকে প্রথম মেনে নিয়েছিলেন কে? মহেশ দাস, যার নাম আরেকটি নাম হচ্ছে বীরবল, ঠিক আছে। তিনি কিন্তু প্রথম এই দিনে ইলাহি, এই যে নতুন ধর্মটা, এটা কিন্তু মেনে নিয়েছিলেন। এবং এই আকবর তিনি কী ছিলেন, তিনি চেয়েছিলেন যে ধর্মের মধ্যে যে বিভেদ, সে বিভেদটা শেষ করতে, ঠিক আছে। এরপর দেখো এই দিনে ইলাহির যিনি পুরোহিত ছিলেন, ঠিক আছে, পুরোহিতের নাম কি ছিল? আবু ফজল, আবু ফজল, ঠিক আছে। এরপর দেখো আকবর, আকবর সম্বন্ধে কয়েকটি তথ্য তোমরা জানো, যেমন আকবর কি, আকবরের গুরুর নাম কি ছিল? আব্দুল লতিফ, আব্দুল লতিফ হচ্ছে আকবরের গুরুর নাম, ঠিক আছে, আকবরের গুরুর নাম আব্দুল লতিফ। এবং আকবর একটা ভূমি মাপার জন্য, ঠিক আছে, কিসের জন্য? ভূমি মাপার জন্য একটা প্রণালী চালু করেছিল, যেটাকে বলা হতো জব্দি বা জপ্তি প্রণালী, ঠিক আছে, জপ্তি প্রণালী। এটার মাধ্যমে কি করা হতো? ভূমি মাপা হতো। আকবরের যে পুরোহিত ছিল বললাম দিনে ইলাহির আবু ফজল, তিনি কি করেছিলেন? আকবর নামা পুস্তকটি লিখেছিলেন, ঠিক আছে, আকবর নামা পুস্তকটি তিনি লিখেছিলেন, যেখানে আকবরের জীবনী ছিল, ঠিক আছে। এরপর আকবরের যে জীবনী আকবরনামা, তার 3টা পার্ট ছিল। একটা হচ্ছে কি জীবন সংগ্রাম, একটা কি ছিল রাজত্ব, আর একটা কি ছিল আইনি আকবরী, আইন ই আকবরী, যেখানে আবুল ফজল, ঠিক আছে, আবু ফজল কি করেছিলেন? তার নিজের যে জীবনের কাহিনী, সেটা কিন্তু তিনি
লিখে রেখেছিলেন। ঠিক আছে, এরপর দেখো এখানে কি আছে, টোডারমল। টোডারমল হচ্ছে আকবরের রাজসভার বিত্তমন্ত্রী, যাকে ফাইন্যান্সিয়াল মিনিস্টার বলা হয়। ঠিক আছে, ফাইন্যান্স মিনিস্টার। আর মানসিং কে ছিলেন, মানসিং ছিলেন আকবরের সেনাপতি। এটা সেনাপতি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো কি আছে, 1905 সালে, সালটা মনে রাখবে, 1905 সালে ঢাকা অনুশীলন সমিতি কে স্থাপনা করেন? 1905 সালে ঢাকা অনুশীলন সমিতি কে স্থাপনা করেন? বীরেন্দ্র কুমার ঘোষ, পুলিন বিহারী দাস, কেশবচন্দ্র সেন নাকি ক্ষুদিরাম বসু? তো 1905 সালে ঢাকা অনুশীলন সমিতির গঠন করেছিলেন কে? পুলিন বিহারী দাস। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেন? রাসবিহারী বোস, চিত্তরঞ্জন দাস, সূর্য সেন নাকি সুভাষচন্দ্র বসু? তো ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কত সালে প্রতিষ্ঠা হয়? প্রথমে দেখো 1930 সালে। ঠিক আছে, এটি প্রতিষ্ঠা করেছিল কে? সূর্য সেন। ঠিক আছে, এটি প্রতিষ্ঠা করেছিলেন কে? মাস্টারদা সূর্য সেন। এরপর দেখো চিত্তরঞ্জন দাস। ঠিক আছে, চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু প্লাস মতিলাল নেহেরু। ঠিক আছে, জওহরলাল নেহেরুর বাবা, এরা দুজন মিলে কি গঠন করেছিল? কংগ্রেস খিলাফত স্বরাজ পার্টি। ঠিক আছে, কংগ্রেস খিলাফত স্বরাজ পার্টি, স্বরাজ পার্টি কত সালে করেছিল? 1923। সুভাষচন্দ্র বসু কি গঠন করেছিলেন? ফরওয়ার্ড ব্লক। ফরওয়ার্ড ব্লক কত সালে করেছিলেন? 1939-এ করেছিলেন ফরওয়ার্ড ব্লক। এরপর দেখো আইএনএ, ইন্ডিয়ান ন্যাশনাল যে আর্মি, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। ঠিক আছে, আইএনএ, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রথম যদি বলা হয় এটা কে গঠন করেন? মোহন সিং। ঠিক আছে, মোহন সিং, তার মাথাতেই কিন্তু এটা আসে একটা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠন করার কথা। ঠিক আছে, এবং এটা যখন কি ব্যাংকক অধিবেশনে, ঠিক আছে, ব্যাংকক কনফারেন্সে চিত্তরঞ্জন দাস, রাসবিহারী বসুকে কি করা হয়? এটার প্রেসিডেন্ট করা হয়। ঠিক আছে, এটার প্রেসিডেন্ট করা হয় এবং পরবর্তী ক্ষেত্রে সুভাষচন্দ্র বসু এটার নেতৃত্ব করেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, সম্রাট আকবর কোন জায়গার বিজয়কে স্মরণ রাখতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন? বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন গুজরাট জয়ের পর। ঠিক আছে, গুজরাট জয়কে স্মরণ করার জন্য সম্রাট আকবর কি করেছিলেন? বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, 1928 সালে বরদৌলি সত্যাগ্রহের নেতা কে ছিলেন? দেখো বরদৌলি সত্যাগ্রহ হচ্ছে কি, 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পর কি হয়েছিল? ভারতীয়রা এমনিতেই ব্রিটিশদের উপর মানে ক্ষোভে ছিল, ব্রিটিশদের উপর ক্ষোভ ছিল। তার উপর ব্রিটিশরা কি করেছিল, যে বরদৌলি এরিয়াতে কি করেছিল? কৃষির উপর কর বৃদ্ধি করে দিয়েছিল, কর বৃদ্ধি করে দিয়েছিল। এই বরদৌলি হচ্ছে কি একটা গুজরাটের একটা গ্রাম, একটা জায়গা যেখানটা পুরোপুরি কৃষির উপর নির্ভরশীল। এবং ব্রিটিশরা 1919 সালের যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, তারপরে কিন্তু কৃষিকার্যের উপর আবার কর বৃদ্ধি করে দেয়। তার ফলে তারা কি এমনিতেই ক্ষোভ আছে এবং তারপর কর বৃদ্ধি, তার জন্য তারা কি একটা সত্যাগ্রহ করে। এই সত্যাগ্রহটির নাম ছিল বরদৌলি সত্যাগ্রহ, যেটি 1928 সালে হয়েছিল। এটির নেতৃত্ব কে দিয়েছিল? বিটল ভাই প্যাটেল নাকি মহাদেব দেশাই নাকি সর্দার বল্লভভাই প্যাটেল নাকি মহাত্মা গান্ধী? তো দেখো এটার এই বরদৌলি সত্যাগ্রহের যিনি লিডার ছিলেন, যিনি নেতৃত্ব দিয়েছেন, তিনি হচ্ছেন কি সর্দার বল্লভভাই প্যাটেল। ঠিক আছে, এরপর দেখো পরবর্তী প্রশ্ন, 1928 সালে সাইমন কমিশনের বয়কটের কারণ কি ছিল? কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না, সদস্যের মধ্যে মতান্তর, নাকি কংগ্রেস মনে করেছিল ভারতীয়রা স্বরাজ পাওয়ার যোগ্য, নাকি এটি মুসলিম লীগকে সমর্থন করছিল? তো দেখো 1928 সালের যে সাইমন কমিশন হয়েছিল তাকে বয়কট করার কারণ কি ছিল? এই কমিশনে কোনো রকম ভারতীয় সদস্য ছিল না। ঠিক আছে, তো দেখো এই সাইমন কমিশন নিযুক্ত হয় 1927 সালে এবং ভারতে আসে 1928 সালের 3 ফেব্রুয়ারি। এই প্রশ্নটা কিন্তু আসে যে সাইমন কমিশন ভারতে কবে আসে? 1928 সালের 3 ফেব্রুয়ারি। এবং এরা প্রতিবেদন পেশ করেন 1930 সালে। মন্টেগু চেমসফোর্ড 1919 সংস্করণ আইন পর্যালোচনার করার মূল উদ্দেশ্য ছিল। 1919-এর যে আইনটার কারণে, যে রাওলাট অ্যাক্টের কারণে যে
যে হত্যাকাণ্ডটা হয়েছিল তার পর্যালোচনা করাই ছিল সাইমন কমিশনের কাজ। সাইমন কমিশনের চেয়ারম্যান সেই সময় কে ছিলেন? জন সাইমন। তার জন্য এই কমিশনের নাম দেওয়া হয় সাইমন কমিশন। এই কমিশনে কোনো ভারতীয় না থাকায় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগ দুই দলেই এটিকে বয়কট করে। তাহলে কি বলছি, 1927 সালে সাইমন কমিশনের গঠন হয় এবং ভারতে আসে 1928 সালের 3 ফেব্রুয়ারি। এইখানে প্রতিবেদন পেশ করা হয়েছিল 1930 সালে। এই তিনটা পয়েন্টে কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আসে এই তিনটা পয়েন্ট থেকে। কবে নিযুক্ত হয়, কবে ভারতে আসে, প্রতিবেদন কবে পাস করে, ঠিক আছে। এবং এটির চেয়ারম্যান কে ছিলেন? জন সাইমন। এবং এটিকে যে ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ ভারতের জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগ এই দুটো দলেই কিন্তু দুটো পার্টিই কিন্তু এটিকে বয়কট করেছিল। নেক্সট প্রশ্ন দেখো, দামোদর নদের উৎপত্তি কোথায় হয়েছে? ছোটনাগপুর মালভূমি, পূর্বঘাট, হিমালয় থেকে নাকি রাজমহলের মালভূমি থেকে? তো দামোদর নদীর উৎপত্তি হয়েছে ছোটনাগপুর মালভূমি থেকে, ঠিক আছে। এই দামোদর নদীকে পশ্চিমবঙ্গের কি বলা হয়? দুঃখ বলা হয়। এবং এই দামোদর নদীর উপরে যে ডিভিসি দামোদর ভ্যালি কর্পোরেশন ভারতবর্ষের প্রথম, সেটা কোথায়? দামোদর নদীর উপরেই গড়ে উঠেছে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো কি, ভারতের কোন রাজ্যকে চিনির বাটি, ঠিক আছে, চিনির বাটি বলা হয়? উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, মহারাষ্ট্র নাকি অন্ধ্রপ্রদেশ? তো দেখো ভারতের যে রাজ্যকে চিনির বাটি বলা হয় সেখানে কি প্রচুর পরিমাণে আখের উৎপাদন হয়। আর আমাদের কোথায় আখ উৎপাদন সবথেকে বেশি হয়? উত্তরপ্রদেশ, ঠিক আছে। তার জন্য উত্তরপ্রদেশকে কি বলা হয়? চিনির বাটি। পরবর্তী প্রশ্ন দেখো, বাংলায় প্রথম মুদ্রণখানা অর্থাৎ প্রিন্টিং প্রেস কোথায় স্থাপিত হয়? প্রথমে জেনে রাখো কবে স্থাপিত হয়। 1816 সালে, ঠিক আছে। প্রথম প্রিন্টিং প্রেস 1816 সালে স্থাপিত হয় বাংলাতে। বাংলাতে 1816-তে, ঠিক আছে। কোথায় হয়েছিল? বাঁকুড়া, হুগলি, কলকাতা, বারাসাত। কোথায়? হুগলিতে হয়েছিল, ঠিক আছে। এবং এই মুদ্রণখানা অর্থাৎ কি প্রিন্টিং প্রেসের আবিষ্কার কে করেছিলেন? গুটেনবার্গ। এটাও কিন্তু মনে রাখবে, গুটেনবার্গ প্রিন্টিং প্রেসের আবিষ্কার করেন। এবং দেখো ভারতবর্ষে কবে প্রিন্টিং প্রেস হয়? 1550-এ গোয়াতে হওয়ার কথা হয় এবং পরবর্তী ক্ষেত্রে 1556-তে সেন্ট পল যে কলেজ, ঠিক আছে, গোয়ার, সেখানে কিন্তু প্রথম ভারতবর্ষে প্রিন্টিং প্রেস স্থাপনা করা হয়, ঠিক আছে। কারা করেছিল? পর্তুগিজরা। পর্তুগিজরা করেছিল, ঠিক আছে, পর্তুগিজরা। নেক্সট দেখো কি, 38তম প্যারালাল কোন দুটি দেশকে বিভক্ত করে? 38তম প্যারালাল একটা কি বাউন্ডারির নাম, কোন দুটি দেশকে আলাদা করে? ভারত পাকিস্তান, ভারত নেপাল, পাকিস্তান আফগানিস্তান নাকি দক্ষিণ কোরিয়া আর উত্তর কোরিয়া? তো দেখো 38তম যে প্যারালাল সেটা হচ্ছে কি উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়াকে আলাদা করে। এরপর দেখো ভারত এবং পাকিস্তান, ঠিক আছে। ম্যাপটা দেখো একবার, ম্যাপটা দেখে নাও তাহলে তোমাদেরকে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। এটা হচ্ছে কি ভারতের ম্যাপ, ঠিক আছে। এরপর দেখো এখানে হচ্ছে কি পাকিস্তান। এই যে বর্ডারটা, এই বর্ডারটাকে হচ্ছে কি বলা হয়? রেড ক্লিফ লাইন। ভারত পাকিস্তানের যে মেন বর্ডার তাকে বলা হচ্ছে রেড ক্লিফ লাইন। এবং তোমরা জানো এখানে যে পাকিস্তান কিছুটা কাশ্মীরের অংশ গ্রহণ মানে অধিকৃত করে রেখেছে, এটাকে কি বলা হয়? পাক অকুপাইড কাশ্মীর। এটাকে বলা হয় পাক অকুপাইড কাশ্মীর, পিওকে, ঠিক আছে। তো এই যে বর্ডারটা এটাকে কি বলা হয়? LOC, লাইন অফ কন্ট্রোল। এরপর দেখো চীন, ভারত আর চীনের যে বাউন্ডারি তাকে বলা হয় ম্যাকমোহন লাইন। ভারত আর চীনের ম্যাকমোহন লাইন, যদিও এটাকে চীন কিন্তু স্বীকার করে না, ঠিক আছে। এরপর দেখো তোমরা এটাও জানো যে চীন লাদাখের কিছুটা এরিয়া অধিগৃহীত করে রেখেছে যেটাকে বলা হয় অক্সাই চীন। এই জায়গাটা, এই যে বর্ডারটা এটাকে বলা হয় LAC, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, ঠিক আছে। এবং ভারত এবং আফগানিস্তান, ভারত আফগানিস্তানের বর্ডারকে কি বলা হয়? ডুরান্ড লাইন, ঠিক আছে। এগুলো কিন্তু মনে রাখবে। নেক্সট দেখো কি ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? দেখো ভারতের যে একটা মানে গবেষণা কেন্দ্র, রিসার্চ সেন্টার, তার নাম কি? দক্ষিণ গঙ্গোত্রী। নামটা হচ্ছে কি দক্ষিণ গঙ্গোত্রী। এটি কোথায় অবস্থিত? আরব মহাসাগর, হিমালয়, ভারত নাকি আন্টার্কটিকা? তো দেখো এই দক্ষিণ গঙ্গোত্রী যে রিসার্চ সেন্টারটি ভারতের, এটি অবস্থিত হচ্ছে কোথায়? আন্টার্কটিকাতে, ঠিক আছে। আন্টার্কটিকাতে টোটাল ভারতের 3টা রিসার্চ সেন্টার আছে। একটা হচ্ছে কি দক্ষিণ গঙ্গোত্রী, ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে দক্ষিণ গঙ্গোত্রী। আরেকটা কি আছে? মৈত্রী। এগুলো হচ্ছে রিসার্চ সেন্টারের নাম।
আরেকটা আছে কি ভারতী। ঠিক আছে, এই তিনটা রিসার্চ সেন্টার যে গবেষণা কেন্দ্র সেটা কোথায় আছে? আন্টার্কটিকার উপর আছে, ভারতের। ঠিক আছে, নেক্সট দেখো কাবেরী জল বিতর্ক বা কাবেরী ওয়াটার ডিসপিউট কোন কোন দেশের কোন কোন রাজ্যের মধ্যে আছে? অন্ধ্রপ্রদেশ নাকি অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা, নাকি কর্ণাটক কেরালা, নাকি তামিলনাড়ু কর্ণাটক, নাকি তেলেঙ্গানা তামিলনাড়ু? ঠিক আছে, তো কাবেরী যে জল বিবাদ সেটা আছে তামিলনাড়ু, কর্ণাটক। ঠিক আছে, তামিলনাড়ু এবং কর্ণাটক, মেনলি তামিলনাড়ু কর্ণাটক, কিন্তু এর সাথে কেরালা ও পুডুচেরি, এই চারটি স্টেটের মধ্যেই কিন্তু এই কাবেরী জল বিতর্কটা আছে। ঠিক আছে, নেক্সট দেখো ভাগীরথী ও অলকনন্দার নদীর সঙ্গমস্থল কি নামে পরিচিত? ভাগীরথী এবং অলকনন্দা এই দুটো যে নদী, এই দুটো নদীর যে সঙ্গমস্থল কি নামে পরিচিত? হরিদ্বার, ঋষিকেশ, রুদ্রপ্রয়াগ নাকি দেবপ্রয়াগ? তো দেখো ভাগীরথী এবং অলকনন্দা এই দুটি মিলনস্থলের যে জায়গাটি তৈরি হয়েছে তাকে বলা হয় দেবপ্রয়াগ। ঠিক আছে, দেবপ্রয়াগ হচ্ছে অ্যান্সার। রুদ্রপ্রয়াগ কাকে বলা হয়? রুদ্রপ্রয়াগ হচ্ছে অলকনন্দা প্লাস রুদ্রপ্রয়াগ, অলকনন্দা প্লাস মন্দাকিনী, এই দুটি নদীর মিলনস্থলকে বলা হয় রুদ্রপ্রয়াগ। বিষ্ণুপ্রয়াগ কাকে বলা হয়? দেখো সব প্রয়াগগুলোই বলে দিচ্ছি তোমাদেরকে। ঠিক আছে, বিষ্ণুপ্রয়াগ কাকে বলা হয়? অলকনন্দা প্লাস ধলিগঙ্গা। ঠিক আছে, তারপর আরেকটা আছে কি কর্ণপ্রয়াগ কি? অলকনন্দা প্লাস পিন্ডারে, এই দুটো নদীর। আরেকটা আছে কি নন্দপ্রয়াগ, এটা হচ্ছে কি অলকনন্দা প্লাস নন্দাকিনী। ঠিক আছে, তো দেখো টোটাল হচ্ছে কি আমাদের 5টা প্রয়াগ। একটা হচ্ছে রুদ্রপ্রয়াগ, অলকনন্দা ও মন্দাকিনী নদীর মিলনস্থলে। ভাগীরথী আর অলকনন্দা হচ্ছে দেবপ্রয়াগ, তাহলে রুদ্রপ্রয়াগ দেবপ্রয়াগ। ঠিক আছে, তারপর আছে কি বিষ্ণুপ্রয়াগ, অলকনন্দা এবং ধলিগঙ্গা। কর্ণপ্রয়াগ, অলকনন্দা এবং পিন্ডারি। নন্দপ্রয়াগ, অলকনন্দা এবং নন্দাকিনী। ঠিক আছে, নন্দাকিনী, এই দুটো নদীর মিলনে হচ্ছে কি নন্দপ্রয়াগ। নেক্সট দেখো ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার কোনটি? ডিগবয়, গুয়াহাটি, কয়ালি নাকি হলদিয়া? তো দেখো ভারতের প্রাচীনতম যে তৈল শোধনাগার আছে সেটা আগের দিন ক্লাসে তোমাদেরকে করিয়েছি, সেটা হচ্ছে কি ডিগবয়, আসামের ডিগবয়। এবং পশ্চিমবঙ্গের যে তৈল শোধনাগার আছে সেটা হচ্ছে কি হলদিয়া। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো হুড্রু জলপ্রপাত কোন নদীর গতিপথে সৃষ্টি হয়েছে? হুড্রু জলপ্রপাত কোন নদীর গতিপথে সৃষ্টি হয়েছে? সুবর্ণরেখা, কাবেরী, শরাবতী নাকি গঙ্গা? তো হুড্রু জলপ্রপাত সুবর্ণরেখা নদীর ওপর কিন্তু তৈরি হয়েছে। ঠিক আছে, এবং কাবেরী নদীর উপর কি আছে? শিব সমুদ্রম জলপ্রপাত, খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কাবেরীর উপর হচ্ছে শিব সমুদ্রম জলপ্রপাত, ঠিক আছে, নেক্সট দেখো কি নাগার্জুনা সাগর প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে? কৃষ্ণা, গোদাবরী, কাবেরী নাকি চন্দ্রভাগা? তো নাগার্জুনা যে সাগর প্রকল্প এটি কৃষ্ণা নদীর উপর গড়ে উঠেছে। ঠিক আছে, কোন নদীর উপর? কৃষ্ণা নদীর উপর। নেক্সট দেখো ভারতের সবচেয়ে পুরাতন হাইকোর্ট কোনটি? ভারতের সবচেয়ে পুরাতন হাইকোর্ট বোম্বে হাইকোর্ট, মাদ্রাস হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট নাকি এলাহাবাদ হাইকোর্ট? দেখো আমি ডেটগুলো বলছি, তোমরা নিজেরাই ঠিক করবে। ঠিক আছে, দেখো কলকাতা হাইকোর্ট 1862, মাদ্রাস হাইকোর্ট 1862, বম্বে হাইকোর্ট 1862, এলাহাবাদ হাইকোর্ট 1866। কিন্তু দেখো এই তিনটেই কিন্তু একই সালে হয়েছে, কিন্তু ডেটগুলো আলাদা। কলকাতা হাইকোর্ট 1 জুলাই, মাদ্রাস হাইকোর্ট 15 আগস্ট, বোম্বে হাইকোর্ট 14 আগস্ট। ঠিক আছে, তো সবচেয়ে পুরাতন হচ্ছে কি কলকাতা হাইকোর্ট। এবং ভারতের প্রথম সুপ্রিম কোর্ট ব্রিটিশ আমলে 1717 সালে কোথায় হয়েছিল? কলকাতাতেই কিন্তু হয়েছিল। ঠিক আছে, আর এলাহাবাদ হাইকোর্ট 1866 সালে 17ই মার্চ এটির স্থাপনা করা হয়। ঠিক আছে, নেক্সট দেখো নিম্নের কোন সংবিধান সংশোধনের মাধ্যমে প্রস্তাবনা সংশোধিত হয়?
প্রস্তাবনাকে প্রথমবার সংশোধন করা হয় কোন সংবিধান সংশোধনের মাধ্যমে? 42তম, 56তম, 44তম, নাকি এটি সংশোধিত হয়নি? তো দেখো 1976 সালের, ঠিক আছে, সালটা হচ্ছে 1976 সালের যে 42তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, তার মাধ্যমে সংবিধানে 3টা শব্দ যুক্ত করা হয়। একটা হচ্ছে কি সেকুলার, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, সেকুলার, সোশ্যালিস্ট, আর একটা হচ্ছে কি ইন্টিগ্রিটি। এই 3টি শব্দ কিন্তু যুক্ত করা হয়। সেকুলার মানে ধর্মনিরপেক্ষ, সোশ্যালিস্ট মানে সমাজতন্ত্র, আর ইন্টিগ্রিটি মানে সংহতি। এই 3টি শব্দ 42তম যে সংবিধান সংশোধন তার মাধ্যমে যুক্ত করা হয়, ঠিক আছে। 56তম সংবিধান সংশোধনের মাধ্যমে কি করা হয় দেখো, 56তমর মাধ্যমে 56th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, ঠিক আছে, 56তমতে কী করা হয়, গোয়াকে, ঠিক আছে, গোয়াকে একটা স্টেট করা হয়। কারণ কি পর্তুগিজদেরকে 1961 সালে পর্তুগিজদেরকে ভারত থেকে হাঁটিয়ে গোয়াকে কী করা হয়, একটা স্বাধীন করা হয়, এবং গোয়া তারপর একটা স্টেট হিসাবে ঘোষণা করা হয় 56তম সংবিধান সংশোধনের মাধ্যমে। এবং এই 56তম সংবিধান সংশোধনের মাধ্যমেই দমন দিউকে একটা ইউটি বানানো হয়, ঠিক আছে, দমন দিউকে কী করা হয়, ইউনিয়ন টেরিটরি বানানো হয়। এবং দেখো এখানে আরও একটি ছিল কি 44তম সংবিধান সংশোধন, ঠিক আছে, 44তম। তো দেখো 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে কি করা হয়, আমাদের যে সম্পত্তির অধিকার কি ছিল, আগে ফান্ডামেন্টাল রাইট ছিল, অর্থাৎ কি মৌলিক অধিকার ছিল, তার থেকে পরিবর্তন করে কি করা হয়েছে, আইনি অধিকার, ঠিক আছে, আইনি অধিকার করা হয়। এবং এরপর এই 44তম সংবিধান সংশোধনে আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়, আমাদের যে এমার্জেন্সি, ন্যাশনাল এমার্জেন্সি, আপাতকাল, ঠিক আছে, সেই আপাতকালে আগে কী হতো, রাষ্ট্রপতি শুধুমাত্র প্রধানমন্ত্রীর মানে কাছে নির্দেশ নিত, কিন্তু 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে বলা হয় যে পিএমের পরিবর্তে মন্ত্রিমণ্ডলের রেফারেন্স নিতে হবে আপাতকাল ঘোষণা করার ক্ষেত্রে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতের সংবিধান সংশোধন করা হয়, অর্থাৎ কত নম্বর আর্টিকেলে বলা আছে যে ভারতের সংবিধানকে সংশোধন করা পসিবল। তো দেখো আমাদের যে ভারতীয় সংবিধানের যে ভাগ 20, ঠিক আছে, এই ভাগ 20তে কিন্তু সংবিধান সংশোধনের কথা উল্লেখ আছে। এবং এই সংবিধান সংশোধনের যে প্রসেস, এটা কোথা থেকে নেওয়া হয়েছে, সাউথ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে, সাউথ আফ্রিকার যে সংবিধান সেখান থেকে নেওয়া হয়েছে। এরপর দেখো কত নাম্বার আর্টিকেলে, 362 নাকি 370 নাকি 360 নাকি 368। তো ভাগ 20 আর্টিকেল নাম্বার 368, এখানে কিন্তু ভারতের সংবিধানকে সংশোধন করার যে প্রসেস সেটা কিন্তু লেখা আছে, ঠিক আছে। আর্টিকেল 362 এটাকে বর্তমানে কি করা হয়েছে, অ্যাবলিশ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এই অ্যাবলিশ করার পাওয়ারও কিন্তু এই সংবিধান সংশোধনের মাধ্যমেই আসে, ঠিক আছে। এরপর দেখো 370, আর্টিকেল 370, এটাকেও কিন্তু অ্যাবলিশ করে দেওয়া হয়েছে, যেটাতে কি জম্মু কাশ্মীরের জন্য স্পেশাল যে প্রাবধান সেগুলো ছিল আর্টিকেল 370। কিন্তু আর্টিকেল 370 যে এটাকে কিন্তু এখনও বাদ দেওয়া হয়নি। কারণ কি এই আর্টিকেল 370 এতেই লেখা আছে যে জম্মু কাশ্মীরের সীমানায় ভারতের সীমানা, ঠিক আছে। এই কারণে আর্টিকেল 370 কে এখনও হাঁটানো হয়নি। এরপর দেখো আর্টিকেল 360, আর্টিকেল 360তে কী আছে, আমাদের ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, ঠিক আছে, ভারতের যে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সির কথা আছে। আর্টিকেল 356, এইখানে কি আছে, রাষ্ট্রপতি শাসন, যেগুলো রাজ্যতে লাগানো হয়, ঠিক আছে, রাষ্ট্রপতি শাসন, অর্থাৎ কি যেখানে গভর্নর রুল করে। আরেকটা কি আছে 352, এখানে হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি, ঠিক আছে। এই 3টা আর্টিকেলে আমাদের যে এমার্জেন্সি, অর্থাৎ কি ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, রাষ্ট্রপতি শাসন এবং আমাদের যে রাষ্ট্রীয় আপাতকাল, অর্থাৎ কি ন্যাশনাল এমার্জেন্সির উল্লেখ কিন্তু আছে, ঠিক আছে। ভাগ কত নাম্বার ভাগে এর আলোচনা আছে, ভাগ 18, ঠিক আছে, ভাগ 18 আর্টিকেল 352 থেকে 360 পর্যন্ত আমাদের যে আপাতকাল, সেই আপাতকালকে নিয়ে বিস্তর আলোচনা করা হয়েছে। নেক্সট প্রশ্নটি দেখো কি আছে, ভারতের নাগরিকত্ব আইন কবে পাস হয়, 1955 নাকি 56 নাকি 51 নাকি 50। তো আগের দিন যখন সংবিধানের যে আমরা ফাউন্ডেশন ক্লাসটা করছিলাম সেখানে তোমাদেরকে বলেছিলাম যে ভারতের যে নাগরিকত্ব আইন সেটা 1955 সালে পাস করা হয়, ঠিক আছে, 1955।
পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন আর্টিকেলে প্রাণ এবং দৈহিক স্বতন্ত্রতার উল্লেখ আছে? আর্টিকেল মানে অর্থাৎ কোন আর্টিকেলে লেখা আছে যে প্রাণ এবং দৈহিক স্বতন্ত্রতার কথা উল্লেখ আছে? আর্টিকেল 14, আর্টিকেল 20, নাকি আর্টিকেল 21, নাকি আর্টিকেল 27? তো দেখো আর্টিকেল যে 21, ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ। এই আর্টিকেল 21-এ কিন্তু প্রাণ এবং দৈহিক স্বতন্ত্রতা আছে। দেখো আগের কি বললাম তোমাদেরকে, যে আমাদের যে এমার্জেন্সি, এই এমার্জেন্সির সময় রাষ্ট্রপতি চাইলে আমাদের যে কোনো অধিকারকে বিলুপ্ত করে দিতে পারে, কিন্তু আর্টিকেল 20 এবং 21 এই দুটো আর্টিকেলকে কিন্তু অ্যাবলিশ করতে পারবে না, আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না, ঠিক আছে। তার জন্য আর্টিকেল 21টাতে কী দেওয়া আছে আমাদের? প্রাণ এবং দৈহিক স্বতন্ত্রতা। আর্টিকেল 14তে কী দেওয়া আছে? আর্টিকেল 14তে দেওয়া আছে যে আইনের চোখে সবাই সমান, ইকুয়ালিটি বিফোর ল, ঠিক আছে, ইকুয়ালিটি বিফোর ল। এবং আর্টিকেল 20তে কী বলা হয়েছে? দেখো আর্টিকেল 20তে কী বলা হয়েছে? যে যদি কেউ একটা অন্যায় করে, এক অপরাধের এক সাজা, অর্থাৎ কি, যে অপরাধটা করবে সে অপরাধের সাজা। নেক্সট হচ্ছে কি, যখন অপরাধ করবে, ঠিক আছে, যখন অপরাধ করার টাইমে তখন যে আইন থাকবে সেই আইনের ভিত্তিতে কিন্তু তাকে সাজা দেওয়া হবে। এবং 3টা অধিকার আছে, ঠিক আছে, আর্টিকেল 20তে। আরেকটা হচ্ছে কি, সাজার পরেও, সাজা হওয়ার পরেও, অর্থাৎ পানিশমেন্ট, কোর্ট তাকে পানিশমেন্ট দেওয়ার পরেও তাকে কিন্তু সংরক্ষণ দেওয়া হবে, অর্থাৎ তার কোনো রকম সমস্যা হচ্ছে কিনা সেই সব বিষয়ে দেখা হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে নাবার্ড। নাবার্ডের প্রতিষ্ঠানটি কিসের সঙ্গে জড়িত? নাবার্ড প্রতিষ্ঠানটি কিসের সঙ্গে জড়িত? নাবার্ডের সম্পূর্ণ নাম কি? ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, ঠিক আছে। শহরের উন্নয়ন, নাকি গ্রামের উন্নয়ন, নাকি রেলের উন্নয়ন, নাকি শিল্পের উন্নয়ন? তো নাবার্ড সংস্থানটি কিসের সঙ্গে যুক্ত? গ্রামের উন্নয়নের ক্ষেত্রে এটির যুক্ত, ঠিক আছে। এরপর দেখো নাবার্ড, নাবার্ডের সম্পূর্ণ নাম কি? ন্যাশনাল, নাবার্ডের সম্পূর্ণ নাম হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে কি নাবার্ডের সম্পূর্ণ নাম। এটি স্থাপনা করা হয় কবে? 12ই জুলাই 1982। কোন সমিতির সিফারিশে? শিবরমন সমিতি, শিবরমন সমিতির সিফারিশে, ঠিক আছে। এটার হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাইতে। নেক্সট দেখো কি, হিরোশিমাতে ফেলা পারমাণবিক বোমাটির সাংকেতিক নাম কি ছিল? তোমরা জানো 1945 সালে, ঠিক আছে, 1945 সালে হিরোশিমাতে পরপর দুবার পরমাণু বোমা ফেলা হয়। একটা হচ্ছে কি 6ই আগস্ট, আর একটা হচ্ছে 9ই আগস্ট, ঠিক আছে। 6ই আগস্ট হিরোশিমাতে আর 9ই আগস্ট নাগাসাকিতে। জাপানের যে দুটো শহর হিরোশিমা এবং নাগাসাকি, তো হিরোশিমাতে 6ই আগস্ট এবং নাগাসাকিতে 9ই আগস্ট। হিরোশিমাতে যে পরমাণু বোমাটি ফেলা হয়েছিল 6ই আগস্ট, তার নাম কি ছিল? লিটিল বয়, তার নাম ছিল লিটিল বয়, এটা হচ্ছে অ্যান্সার। এবং ফ্যাট বয়টা কি ছিল? ফ্যাট বয়, ঠিক আছে, এটা হচ্ছে ফ্যাট বয়। এটা কবে? এটা নাগাসাকিতে, এটা হচ্ছে নাগাসাকিতে 9ই আগস্ট আমেরিকা কিন্তু এই বোমাটি ফেলেছিল। নেক্সট হচ্ছে কি, দ্য গড অফ স্মল থিংস, দ্য গড অফ স্মল থিংস বইটির লেখক কে? চেতন ভগত, অরুন্ধতী রায়, অমর্ত্য সেন, নাকি করণ সিং? দ্য গড অফ স্মল থিংস বইটির লেখক হচ্ছে কে? অরুন্ধতী রায়, ঠিক আছে। স্ট্র্যাটেজিকের কিন্তু এই বুকস অ্যান্ড অথার এইখান থেকে কিন্তু বেশ ভালো প্রশ্ন আছে। আমাদের যে ফুড এসআই এক্সামটা রিসেন্টলি হয়েছে সেখানেও কিন্তু বেশ প্রশ্ন এসেছে, ঠিক আছে। চেতন ভগতের লেখা একটি বইয়ের নাম কি? টু স্টেট, এটা নিয়ে কিন্তু একটা সিনেমাও বানানো হয়েছে, তোমরা জানো সকলেই। অমর্ত্য সেনের লেখা বইটির নাম কি? দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান, ঠিক আছে, দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়া। আর করণ সিং, এই করণ সিং হচ্ছে কে জানো? করণ সিং হচ্ছে কাশ্মীরের রাজা হরি সিংয়ের পুত্র হচ্ছে কে? করণ সিং, কাশ্মীরের রাজা, ঠিক আছে, ডোগরি শাসক ছিলেন তিনি, জানো তোমরা। তো এই করণ সিংয়ের লেখা বইটির নাম হচ্ছে কি? মুন্ডক উপনিষদ,
ঠিক আছে, পুরো নামটা মনে রাখবে, মুন্ডক উপনিষদ, দ্য ব্রিজ টু ইমমর্টালিটি, দ্য ব্রিজ টু ইমমর্টালিটি, ইমমর্টালিটি। ঠিক আছে, নেক্সট দেখো, সমুদ্রের গভীরতা মাপতে কোন যন্ত্রের ব্যবহার করা হয়? সমুদ্রের গভীরতা মাপতে কোন যন্ত্রের ব্যবহার করা হয়? ওডোমিটার, ক্রোনোমিটার, ফ্যাদোমিটার নাকি গ্যালভানোমিটার? দেখো গ্যালভানোমিটার কিসের জন্য ব্যবহার করা হয়? ইলেকট্রিক কারেন্ট মেজারমেন্ট করতে। ঠিক আছে, ওডোমিটার কিসের জন্য? গাড়ির যে কতটা দূর গেল, ডিস্টেন্স, গাড়ির দূরত্ব অতিক্রমণ। ঠিক আছে, গাড়ির দূরত্ব অতিক্রমণ। এবং ক্রোনোমিটারে কি করা হয়? অ্যাকিউরেট টাইম। তাহলে কি সমুদ্রের গভীরতা কিসে মাপে? ফ্যাদোমিটারে। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো, কি উচ্চতাজনিত ভয়কে কি বলা হয়? অ্যাংলোফোবিয়া, অ্যাক্রোফোবিয়া, এগ্রাফোবিয়া নাকি আর্গোফোবিয়া? তো দেখো উচ্চতাজনিত ভয়কে কি বলা হয়? অ্যাক্রোফোবিয়া। এটা হচ্ছে কি অ্যান্সার, অ্যাক্রোফোবিয়া। অ্যাংলোফোবিয়া মানে কি? যারা ইংরেজদেরকে অর্থাৎ ব্রিটিশদেরকে বা ইংল্যান্ডবাসীদেরকে পছন্দ করে না। ঠিক আছে, আর একটা হচ্ছে কি এগ্রাফোবিয়া, নিজের বাড়ি ছেড়ে অন্য জায়গায় যাওয়ার যে ভয়, যার অন্য জায়গা মানে যেতে ভয় করে, অন্য কোনো নির্জন ঘরে থাকতে ভয় করে, তাকে বলে হচ্ছে এগ্রাফোবিয়া। ঠিক আছে, তো দেখো আজকে এই প্রশ্নগুলোই ছিল। আজকে অনেকগুলো প্রশ্ন তোমাদের সাথে আমাদের যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, স্ট্যাটিক জিকে 4টা পোর্শন থেকে তোমাদের সাথে অনেকগুলোই প্রশ্ন আলোচনা করা হয়েছে। ঠিক আছে, তো এই প্রশ্নগুলোর যে পিডিএফ সেটা তোমরা কোথায় পাবে? পিডিএফ পাবে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। ঠিক আছে, আর তোমাদের সবাইকার স্বপ্ন যে ডাব্লিউবিপি কেপি কনস্টেবল, সেটা পূরণ করতে গেলে তোমাদেরকে কিন্তু কি প্রচুর পরিমাণে পড়তে হবে। প্রথমত ফাউন্ডেশনটা ভালোভাবে পড়তে হবে, কারণ প্রশ্ন এখানে খুব বেশি ঘুরিয়ে আসে না। আর দ্বিতীয়ত কি প্রচুর পরিমাণে প্রশ্ন, জিকে কোশ্চেন, টপিক ভিত্তিক ক্লাস তোমরা জানো ডেস্টিনেশন কি আমাদের যে ইউটিউব চ্যানেল সেখানে কিন্তু হচ্ছে। এবং সেই ক্লাসগুলোর পিডিএফ এবং অন্যান্য স্টাডি ম্যাটেরিয়াল পেতে গেলে তোমাদেরকে কী করতে হবে? আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, সেখানে কিন্তু তোমাদেরকে জয়েন হতে হবে। তার সাথে কী করতে হবে? আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে পরবর্তী ক্লাসগুলোর নোটিফিকেশান তোমরা পেতে থাকো। আর আজকে যে প্রশ্নগুলো তোমাদেরকে এখানে বলেছি, সেই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে। থ্যাংক ইউ, জয় হিন্দ।